দেশের বিভিন্ন স্থানে চলমান বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে দাখিল হওয়া পিটিশনের রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। পাশাপাশি আদালত বলেছে যে মন্দির হোক বা দরগা, রাস্তায় ধর্মীয় কাঠামো বাধা হতে পারবে না। মঙ্গলবার বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ বলেছে যে ভারত একটি নিরপেক্ষ দেশ, আমরা সকল নাগরিকদের জন্য নির্দেশিকা প্রদান করব। সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে যে অবৈধ নির্মাণ হিন্দু বা মুসলিম যারাই করুক না কেন, আমাদের নির্দেশিকা সকলের জন্য সমান হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট তাদের 17 সেপ্টেম্বরের নির্দেশনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে দেশে বুলডোজার কার্যক্রমে যে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা ছিল তা অব্যাহত থাকবে। বিচারপতি গাবাই বলেছেন যে কোনো ব্যক্তি অভিযুক্ত হলেই তাদের সম্পত্তি ধ্বংস করা যাবে না। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, রাস্তা, জলাশয় বা রেলপথের জমি দখল করে নির্মিত মন্দির বা মসজিদ বা দরগা যা কিছুই হোক না কেন তা অবশ্যই ধ্বংস করতে হবে, কারণ জনশৃঙ্খলা সর্বাগ্রে। উল্লেখ্য, গত 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট তাদের আদেশে অভিযুক্তদের শাস্তি দেওয়ার প্রক্রিয়ায় ব্যবহৃত বুলডোজার জাস্টিসের ওপর লাগাম টানতে বিভিন্ন রাজ্যে চলমান বুলডোজার কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছিল। মহারাষ্ট্রের থানে জেলার বদলাপুরে 2 শিশুর যৌন নির্যাতনের ঘটনায় বোম্বে হাইকোর্টে ধাক্কা খেল স্কুলের অধ্যক্ষ সচিব। তাদের অগ্রিম জামিনের আবেদন খারিজ করে দিল বোম্বে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। অন্যদিকে আজ হাইকোর্টের দ্বৈত বিচারপতির বেঞ্চ এই বিষয়ে স্বতঃপ্রণীত আবেদনের শুনানি করেছে। এদিন অ্যাটর্নি জেনারেল বীরেন্দ্র সরাফ, বিচারপতি রেবতী মোহিতে ডেরে এবং পৃথ্বীরাজ চৌহানের বেঞ্চে 16 এবং 21 সেপ্টেম্বর দুটি চার্জশিট পেশ করেন। প্রথম চার্জশিটটি এনকাউন্টারে নিহত অভিযুক্ত এবং স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। দ্বিতীয় চার্জশিটটি পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে, যারা স্কুলের ট্রাস্টি। এদিন বিচারপতি পৃথ্বীরাজ চৌহান অ্যাটর্নি জেনারেল বীরেন্দ্র সরাফকে প্রশ্ন করেন যে সাধারণত পুলিশ বাহিনী অভিযুক্তদের খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু কেন আপনারা ট্রাস্টিদের খুঁজে পাচ্ছেন না, নাকি আপনারা অভিযুক্তের আগাম জামিনের জন্য অপেক্ষা করছেন? পাশাপাশি নির্যাতিতদের আইনজীবী বেঞ্চকে বলেন যে তদন্তে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে সম্পর্কে পরিবারকে কোনো কিছু জানানো হচ্ছে না। এই মামলার পরবর্তী শুনানি হবে 23 অক্টোবর। দিল্লি হাইকোর্টে ধাক্কা খেল 1984 সালের শিখ বিরোধী হিংসায় অভিযুক্ত কংগ্রেস নেতা জগদীশ টাইটলার। দিল্লি হাইকোর্টে এই মামলায় ট্রায়াল কোর্টের কার্যক্রম স্থগিত করতে অস্বীকার করেছে। বিচারপতি মনোজ কুমার ওহির নেতৃত্বাধীন বেঞ্চ টাইটলারের আইনজীবী অরবিন্দ নিগমকে সাক্ষীদের বিবৃতি দাখিল করার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে 29 নভেম্বর। এদিন জগদীশ টাইটলারের আইনজীবী বলেন, ট্রায়াল কোর্টের অভিযোগ গঠনের আদেশ অবৈধ। 4 দশকের পুরনো এই মামলায় জগদীশ টাইটলারকে হয়রানি করা হচ্ছে। এই মামলায় টাইটলার ছাড়া আর কোনো অভিযুক্ত নেই। জগদীশ টাইটলারের বিরুদ্ধে অভিযোগ গঠনের কোনো সুনির্দিষ্ট প্রমাণও নেই। প্রসঙ্গত 30 অগস্ট রাউজ অ্যাভিনিউ আদালত জগদীশ টাইটলারের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেয়। আদালত জগদীশ টাইটলারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 147, 149, 153A, 188, 109, 295, 380, 302 ধারায় অভিযোগ গঠনের নির্দেশ দেয়। বারেলিতে লাভ জিহাদ মামলায় মোহাম্মদ আলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। অ্যাডিশনাল সেশন জজ ফার্স্ট ট্র্যাক আদালত রবি কুমার দিবাকর অভিযুক্ত আলিমের ওপর 1 লাখ টাকার জরিমানা ধার্য করেছে। পাশাপাশি তার বাবাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আদালত মন্দিরের নির্যাতিতার সঙ্গে আলিমের বিয়েকেও অবৈধ ঘোষণা করেছে। মামলার শুনানি চলাকালীন বারেলি জেলা আদালত লাভ জিহাদ এবং অবৈধ ধর্মান্তকরণের বিষয়ে কঠোর মন্তব্য করে। আদালত বলেছে যে অবৈধ ধর্মান্তকরণের মাধ্যমে ভারতকে অশান্ত করার ষড়যন্ত্র হচ্ছে, যা দেশের ঐক্য, অখণ্ডতা এবং সার্বভৌমত্বের জন্য ভয়ানক। প্রসঙ্গত, বারেলির দেবরানিয়ায় এক ছাত্রী যখন কোচিংয়ে যেত তখন আলিম তার আসল পরিচয় গোপন করে তাকে প্রেমের ফাঁদে ফেলে। সে নিজেকে আনন্দ বলে পরিচয় দেয় এবং মন্দিরে তাকে সিঁদুর পরিয়ে বিয়ে করার ভান করে। এরপর আলিম তাকে তার বন্ধুর ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করে। এরপর মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। পরে যখন সে তার আসল পরিচয় জানতে পারে তখন জিহাদি পরিবারের সদস্যরা তাকে ধর্ম পরিবর্তনের চাপ সৃষ্টি করে গর্ভপাত করায়। দ্বাদশ শ্রেণী পাশ করে শিক্ষক হতে চান এমন ছাত্রছাত্রীদের জন্য সুখবর। এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশের জেলা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালিত ডিএলএড এর 2 বছরের প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা ইন্টারমিডিয়েট থেকে বাড়িয়ে স্নাতক করায় রাজ্য সরকারের আদেশকে বাতিল করেছে। আদালত 9 সেপ্টেম্বরের রায়ের ওই অংশটি বাতিল করেছে যেখানে 2 বছরের কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা ইন্টার থেকে বাড়িয়ে স্নাতক করা হয়েছিল।
আদালত জানিয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাধারণ পরিস্থিতিতে আবেদনকারী 3 বছরের সহকারী শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন, কিন্তু নতুন ব্যবস্থায় তার 5 বছর সময় লাগবে। আদালত রাজ্য সরকারের সিদ্ধান্তকে অসাংবিধানিক এবং বৈষম্যমূলক বলে অভিহিত করেছে এবং এটি সংবিধানের ধারা 14 সমতার অধিকারের বিরোধী বলে মনে করেছে। জয়শঙ্ক খান্ডেওয়ালার সহ 9 জনের পিটিশনের শুনানি চলাকালীন বিচারপতি মনীশ কুমারের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আদালত বলেছে যে ভর্তি প্রক্রিয়া 12 ডিসেম্বর পর্যন্ত চলবে। আবেদনকারীদের দাবি ছিল যে এই আদেশ কিছু শ্রেণীর আবেদনকারীদের সঙ্গে বৈষম্য করবে, যারা ডিএলএড কোর্সে ভর্তি হতে চান, কারণ একই কোর্সের বিশেষ পাঠ্যক্রম যোগ্যতা এখনো ইন্টার। পিটিশনে বলা হয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ দ্বারা পরিচালিত ডিএলএড কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা ইন্টারই রয়েছে। এর ফলে আবেদনকারী 2 বছরের কোর্সের সময় দূরশিক্ষণের মাধ্যমেও স্নাতক করতে পারবেন। এর মাধ্যমে তিনি 3 বছরের সহকারী শিক্ষক পদ নিয়োগে যোগ্য হয়ে যাবেন, কিন্তু রাজ্য সরকারের ব্যবস্থায় স্নাতকের পর 2 বছরের কোর্স করতে 5 বছর সময় লাগবে। এইভাবেই আবেদনকারীদের 2 বছরের সময় অকারণে নষ্ট হবে। ফের বিপাকে পড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ফের তিনি একটি মানহানি মামলায় জড়িয়ে পড়েছেন। এই মামলায় তার বীর সাভারকর সম্পর্কে করা আপত্তিজনক মন্তব্যের সঙ্গে যুক্ত। এই মামলায় নাসিকের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দীপালি পরিমল রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানি এবং জ্ঞানবদ্ধভাবে অপমান করা সম্পর্কিত ধারার অধীনে সমন জারি করেছেন। এটি 2022 সালের নভেম্বরের একটি ঘটনা, যেখানে রাহুল গান্ধী একটি প্রেস কনফারেন্সের সময় বীর সাভারকরের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেন। অভিযোগকারী বলেছে যে রাহুল গান্ধী জ্ঞানে বীর সাভারকরের খ্যাতিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন। অভিযোগকারী জানিয়েছেন যে রাহুল গান্ধী তার বক্তব্যে বলেছিলেন যে সাভারকর বিজেপি এবং আরএসএস এর জেন্না। রাহুল গান্ধীর এই মন্তব্যটি অত্যন্ত অপমানজনক। আবেদনকারীর দাবি অনুযায়ী রাহুল গান্ধী আরও বলেছেন যে সাভারকর হাত জোড় করে মুক্তির জন্য প্রার্থনা করেছিলেন এবং তিনি ব্রিটিশ সরকারকে সহযোগিতা করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। আবেদনকারীর এই যুক্তি এবং প্রদত্ত প্রমাণের পর আদালত বলেছে যে রাহুল গান্ধী একজন দেশপ্রেমিকের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন তা প্রাথমিকভাবে মানহানিকর মনে হচ্ছে। নাসিকের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেছেন যে কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে এবং রাহুল গান্ধীকে সমন জারি করা হয়েছে।